দেশে মূল্যস্ফীতির বর্তমান হার 6.5% ছাড়িয়ে গেছে, যা দক্ষিণ এশিয়ার সর্বোচ্চ। মাননীয় স্পিকার, সেখানে সরকার কি করে আমানতের সুদের হার 6% নির্ধারণ করে? অন্যদিকে ঋণের সুদের হার 9% করবার শর্তে বাংলাদেশ ব্যাংক এবং সরকারের ব্যাংকগুলোকে 9টি সুবিধা দিয়েছে, যার মধ্যে মাত্র 4টি সুবিধা বাবদ ব্যাংক মালিকদের পকেটে ঢুকেছে 25,500 কোটি টাকা। মাননীয় স্পিকার, ব্যাংকের সুদের হার 6%, নন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটের অবস্থা ভয়াবহ, শেয়ার মার্কেট ধসে পড়েছে। তাহলে সাধারণ মানুষ কোথায় টাকা রাখবে? মাননীয় স্পিকার, সিন্ধুকে? 5 এপ্রিল বিকাল 3:30টায় বাংলাদেশের সংসদ অধিবেশন বসে। এই অধিবেশনে বিভিন্ন রকমের প্রশ্ন ওঠে, এই প্রশ্নের উত্তর দেওয়া হয়। তো এইখানে হচ্ছে গিয়ে যে রাষ্ট্রপতি আছে তাকে নিয়ে প্রশ্ন ওঠে, এইখানে জুলাই সনদ আসলে বাস্তবায়ন হবে কিনা এই বিষয়টা নিয়ে প্রশ্ন ওঠে। আপনারা ইতিমধ্যে জানেন যে 4 এপ্রিল কিন্তু হচ্ছে গিয়ে রাজপথে নামছিল 11 দলীয় জোট জুলাই সনদ বাস্তবায়ন করার জন্য। তো আজকে 5 তারিখ সংসদে এই জিনিসটা নিয়ে অনেক কথা হয়। তো সবার শেষে এইখানে গিয়ে যে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের যে স্বতন্ত্র প্রার্থী আছে রুমিন ফারহানা, তাকে প্রশ্ন করতে দেওয়া হয়। তো এইখানে যে স্পিকার আছে রুমিন ফারহানাকে বক্তব্য দেওয়ার জন্য 8 মিনিট টাইম দেয়। তো এই 8 মিনিট টাইমের মধ্যে রুমিন ফারহানা এই যে বিএনপি দলটা আছে এদেরকে একেবারে আগুন জ্বরা বক্তব্যের মাধ্যমে অপমান করে। সে এইখানে বিভিন্ন রকমের ভাষণ কিন্তু দিয়েছে এবং এইখানে যে কিভাবে নির্বাচন হয়েছে, কিভাবে এই সরকার দুর্নীতি করতেছে, বিএনপি সরকার কিভাবে দুর্নীতি করে, তার যে ক্ষোভটা ছিল বিএনপি তাকে বহিষ্কার করায়, সেই ক্ষোভটা কিন্তু সম্পূর্ণ মিটাই দিয়েছে এই 8 মিনিটের বক্তব্যের মাধ্যমে। তো এতক্ষণ আপনারা দেখতেছিলেন শিরোনাম, বিস্তারিত দেখবেন সম্পূর্ণ ভিডিও জুড়ে। তো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এই যে ভিডিওটা আছে রুমিন ফারহানার যে বক্তব্যের, এই ভিডিওটা আপনারা একেবারে শেষ পর্যন্ত দেখবেন, কারণ তা না হলে আপনারা বুঝতে পারবেন না যে 8 মিনিটের মধ্যে রুমিন ফারহানা কি পরিমাণ অপমান করেছে বিএনপিকে। তো অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। মাননীয় স্পিকার, এই নির্বাচন বিশ্বের বুকে এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে। বিভিন্ন দেশে বিভিন্ন সময় বিভিন্ন নির্বাচনে জয়লাভের জন্য নানান কায়দায় কারচুপি হয়েছে, কিন্তু আগের রাতে ব্যালট বাক্স ভরে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন বিশ্বের বুকে এই প্রথম। মাননীয় স্পিকার, সম্ভবত আগামীতেও রাষ্ট্রপতির ভাষণে নির্বাচন নিয়ে একই কথা আসবে, কারণ মানুষ নিজে যে কথা বিশ্বাস করে না কিন্তু অন্যকে বিশ্বাস করাতে চায়, সেই কথাটি মানুষ বারবার বলে। একে গোয়েবলসীয় কায়দায় লাই বলা হয়। বর্তমান সরকার তার ম্যান্ডেটবিহীন ক্ষমতা টিকিয়ে রাখবার স্বার্থে দেশের চরম অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে বলে জোর প্রপাগান্ডা চালাচ্ছে। মাননীয় স্পিকার, ভাষণের 4.1 অনুচ্ছেদে আমরা পাই আর্থসামাজিক সব সূচকে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল এবং বাংলাদেশ বর্তমান বিশ্বের উন্নয়ন বিস্ময়। এই প্রপাগান্ডাকে ভিত্তি দিতে তৈরি হয়েছে উন্নয়নের গণতন্ত্র। ইকোনমিক ফোরাম রিপোর্টের সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতায় বাংলাদেশ এখন 95তম, অথচ এর আগের বছরে বাংলাদেশ ছিল আরো 7 ধাপ উপরে 88তম। দেশের সকল শীর্ষ অর্থনীতিবিদরা দেশে একটা অর্থনৈতিক মন্দার পূর্বাভাস দিচ্ছেন, কিন্তু এটা নিয়ে এই ভাষণে কোনো দিক নির্দেশনা তো নেই, এমনকি কোনো স্বীকৃতিও নেই। গত 1 দশকে এই বছর প্রথমবারের মতো রপ্তানি আয় আগের বছরের তুলনায় ঋণাত্মক হয়েছে। এর মূল কারণ তৈরি পোশাক খাতে রপ্তানি 8% হ্রাস পাওয়া, যার প্রচন্ড নেতিবাচক প্রভাব পড়েছে কর্মসংস্থানের উপরে। দেশের লেনদেনের ভারসাম্য গত বছরের প্রায় পুরোটা সময় জুড়ে ছিল ঋণাত্মক। এর ফলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ক্রমান্বয়ে কমেছে। অনেকগুলো বৈদেশিক ঋণের গ্রেস পিরিয়ড শেষ হবার কারণে রিজার্ভের উপর চাপ আরো বাড়বে এবং এর মধ্যেই বাজারে ডলার সংকট চলছে। মাননীয় স্পিকার, রপ্তানির মতোই কমছে দেশের আমদানি, যা ইতিমধ্যে 3.5% কমে গিয়েছে। আমদানি কমে যাওয়ায় দেশের ভোগ কমে যাওয়াকেই নির্দেশ করে। প্রশ্ন হলো, সরকারের দাবি মতো দেশের জিডিপি প্রবৃদ্ধি এবং মাথাপিছু আয় যদি এতই বেড়ে থাকে, তাহলে আভ্যন্তরীণ ভোগ কেন কমছে? আশঙ্কার বিষয় হলো শিল্প স্থাপনের মূলধনী যন্ত্রপাতি এবং শিল্পের কাঁচামাল আমদানি কমেছে যথাক্রমে 10 এবং 20%। দেশের বেসরকারি বিনিয়োগ পরিস্থিতি কতটা খারাপ সেটা এতেই স্পষ্ট হয়ে যায়। দেশের আভ্যন্তরীণ সম্পদ আহরণের লক্ষ্যমাত্রার সাথে ঘাটতি অতীতের সকল রেকর্ড ছাড়িয়ে গেছে। গত 1 বছরে এই ঘাটতি 1 লাখ কোটি টাকা ছাড়িয়েছে। মাননীয় স্পিকার, রাজস্ব আয় প্রবৃদ্ধির প্রাক্কলিত লক্ষ্য 40% থাকলেও হয়েছে মাত্র 4%। সরকারের রাজস্ব আয় কমে যাবার ফলে ব্যাংক থেকে সরকারি ঋণ নেবার পরিমাণ আশঙ্কাজনকভাবে বাড়ছে। সরকারের এই ঋণ নেওয়া বেসরকারি খাতে ঋণ প্রবাহ অনেকটাই কমিয়ে দেবে, যেটা বেসরকারি বিনিয়োগকে চরমভাবে ব্যাহত করবে। 4.82 লাখ কর্মহীন মানুষের দেশে বেসরকারি বিনিয়োগের এই সমস্যা বেকারত্বকে আরো বেশি প্রকট করবে। এদিকে অর্থনীতির মূল চালিকা শক্তি ব্যাংক ব্যবস্থা ভেঙে পড়েছে। মাননীয় স্পিকার, সরকার নানাভাবে খেলাপি ঋণের সংজ্ঞা পরিবর্তন করে এর পরিমাণ লুকানোর চেষ্টা করছে। তারপরেও IMF এর রিপোর্টে প্রমাণিত হয়েছে বাংলাদেশের প্রকৃত খেলাপি ঋণের পরিমাণ 2.5 লক্ষ কোটি টাকা।
সরকারের সাথে সম্পৃক্ত ব্যাংক মালিক এবং ব্যবসায়ীদের যোগ সাজসে ব্যাংক খাতে লুটপাট চলছে। লুটেরাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ তো দূরেই থাকুক, তাদের নানান রকম সুযোগ সুবিধা দিয়ে নতুন ঋণের ব্যবস্থা করেছে সরকার, অথচ সাফার করছে যারা ভালো ঋণ গ্রহীতা তারা। যেখানে দেশের মূল্যস্ফীতির বর্তমান হার 6.5% ছাড়িয়ে গেছে, যা দক্ষিণ এশিয়ার সর্বোচ্চ মাননীয় স্পিকার, সেখানে সরকার কি করে আমানতের সুদের হার 6% নির্ধারণ করে? অন্যদিকে ঋণের সুদের হার 9% করবার শর্তে বাংলাদেশ ব্যাংক এবং সরকারের ব্যাংকগুলোকে 9টি সুবিধা দিয়েছে, যার মধ্যে মাত্র 4টি সুবিধা বাবদ ব্যাংক মালিকদের পকেটে ঢুকেছে 25,500 কোটি টাকা। মাননীয় স্পিকার, ব্যাংকের সুদের হার 6%, নন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটের অবস্থা ভয়াবহ, শেয়ার মার্কেট ধসে পড়েছে। তাহলে সাধারণ মানুষ কোথায় টাকা রাখবে মাননীয় স্পিকার? সিন্ধুকে? 1996 এবং 2010 সালে শেয়ার বাজার ধসের পরে এই মুহূর্তে আবার শেয়ার বাজার খারাপ অবস্থায় আছে। বাজারের সূচক গত 4 বছরের মধ্যে সর্বনিম্ন। গত বছরই বাজার মূলধন হারিয়েছে 1 লাখ কোটি টাকা। ক্যাসিনো জুয়া খুব সম্প্রতি অত্যন্ত বড় একটি আলোচনার বিষয় হয়েছে, অথচ শেয়ার বাজার বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় ক্যাসিনো। শেয়ার বাজার নামক এই ক্যাসিনোতে লক্ষ লক্ষ মানুষকে প্রলুব্ধ করে নিয়ে গিয়ে পথে বসানো হয়েছে, হাজার হাজার কোটি টাকা লোপাট করা হয়েছে শেয়ার বাজার থেকে। অর্থনীতির দুটি সূচক নিয়ে সরকার সবসময় বড় উঁচু গলায় কথা বলে, এর মধ্যে একটি জিডিপি প্রবৃদ্ধি। যদি ধরেও নেই সরকারের দাবিকৃত জিডিপি প্রবৃদ্ধির হার সঠিক, তাহলেও তা কখনোই একটা দেশের মানুষের প্রকৃত অবস্থাকে প্রকাশ করে না মাননীয় স্পিকার, কারণ জনগণের জন্য ক্ষতিকর অর্থনৈতিক যে কোনো কর্মকাণ্ডই জিডিপির অন্তর্ভুক্ত হয়। এই কারণে শুধুমাত্র জিডিপি প্রবৃদ্ধিকে ভিত্তি করে উন্নয়ন নিয়ে আলোচনা অর্থনীতিতে খুব সেকেলে ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। জিডিপি প্রবৃদ্ধি জানায় না এই প্রবৃদ্ধি আসলে অন্তর্ভুক্তিমূলক হচ্ছে কিনা। বিজেপি সরকারের সাবেক অর্থনৈতিক উপদেষ্টা অরবিন্দ সুব্রমণিয়াম ইন্ডিয়াস জিডিপি মিস এস্টিমেশন, লাইকলিহুড, ম্যাগনিটিউড, মেকানিজম অ্যান্ড ইমপ্লিকেশনস শিরোনামে গবেষণাপত্রটি সম্প্রতি হইচই ফেলে দিয়েছে। তিনি তথ্য এবং যুক্তি দিয়ে প্রমাণ করেছেন ভারতের সরকার তাদের দেশের জিডিপি বাড়িয়ে দেখায়। তিনি বলেছেন ভারত সরকার দেশের জিডিপি প্রবৃদ্ধি 7% দাবি করেছিল, যখন সেটা আসলে ছিল মাত্র 4.5%। সুব্রমণিয়াম বলেছেন একটা রাষ্ট্রে এতটা জিডিপি প্রবৃদ্ধি হলে তার ফলস্বরূপ কিছু প্রভাব অর্থনীতিতে দেখা যাবেই, যেমন কর্মসংস্থান, আভ্যন্তরীণ বিনিয়োগ, রপ্তানি আয়, আমদানি ব্যয়, পণ্য পরিবহনে গাড়ি বিক্রির পরিমাণ, আভ্যন্তরীণ ভোগ ইত্যাদির বৃদ্ধি ঘটবে। তিনি দেখেছেন এসব ডেটা কোনোভাবেই এই প্রবৃদ্ধিকে সমর্থন করে না। বাংলাদেশে জিডিপি প্রবৃদ্ধি এই ধরনের কারসাজি নিয়ে এমন প্রশ্ন অলরেডি তোলা শুরু হয়েছে মাননীয় স্পিকার। বিআইডিএস, সিপিডি, সানেমের মতো থিঙ্ক ট্যাঙ্কগুলো জিডিপির এই প্রবৃদ্ধি নিয়ে প্রশ্ন তুলছে। মাথাপিছু আয় বৃদ্ধি সরকারের আরেকটি বড় দাবি। আমার মাথা যদি থাকে বরফের ওপরে আর পা আগুনের ওপরে, তাহলে আমার শরীর কি নাতিশীতোষ্ণ হয় মাননীয় স্পিকার? এটা খুব প্রচলিত একটা উদাহরণ, যেটা দিয়ে গড় মাথাপিছু আয়ের চুক্তি দেখানো হয়। জিডিপির আয় আর প্রবৃদ্ধির হার নিয়ে যেহেতু কারসাজি আছে, তাই মাথাপিছু আয়ের পরিমাণও সঠিক হতে পারে না। আবার একটা গড় আয় দেশের আপামর মানুষের অবস্থা কোনোভাবেই প্রকাশ করে না। ব্যাংক লুটেরা, শেয়ার বাজার ধ্বংসকারী, টাকা পাচারকারী, ক্যাসিনো ব্যবসায়ীর আয়ের সঙ্গে শ্রমজীবী মানুষের আয়ের গড় কোনোভাবেই একটা দেশের প্রকৃত অবস্থাকে চিহ্নিত করে না। দেশে বৈষম্য বৃদ্ধি পাচ্ছে। জিনি সহগ এবং পামা অনুপাত, বৈষম্য পরিমাপের এই দুটি টুল বাংলাদেশকে উচ্চ বৈষম্যের দেশ হিসেবে প্রমাণ করে। উন্নয়নের প্রাথমিক পর্যায়ে বৈষম্য বাড়ে এই ধরনের কথা কেউ কেউ বলবার চেষ্টা করে মাননীয় স্পিকার, কিন্তু এর ভালো উদাহরণ হচ্ছে ভিয়েতনাম এবং মালদ্বীপ। গত 10 বছরে এই দুটি দেশের গিনি সহগ কমেছে। এই দুটি দেশকে বেছে নেবার কারণ হলো এই দুটি দেশ বাংলাদেশে ঠিক আগেই এলডিসি থেকে উত্তরণের যোগ্যতা অর্জন করেছে। দেশে বিনিয়োগের পরিবেশ বুঝবার জন্য ইজ অফ ডুইং বিজনেসে বাংলাদেশে উন্নতির কথা ভাষণে এসছে। এই র্যাঙ্কিং নির্দেশ করে বাংলাদেশে দেশি বিদেশি কোম্পানিগুলো কতটা সহজে ব্যবসা করতে পারে। গত বছরের অবস্থান 176 থেকে এই বছর 168, অর্থাৎ আধ উন্নতির কথা এই ভাষণে 4.6 অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে। একটু বলে রাখি মাননীয় স্পিকার, গত বছরের চেয়ে 14 ধাপ এগিয়ে ভারতের বর্তমান অবস্থা 63, 16 ধাপ এগিয়ে নেপালের অবস্থা 94, অবিশ্বাস্য উন্নতি দেখেছে পাকিস্তান 2 বছরে 53 ধাপ এগিয়ে এর অবস্থান 161 থেকে 108। এদিকে গত বছরের মার্চে প্রকাশিত বাংলাদেশের অবস্থান 141 দেশের মধ্যে 103 থেকে নেমে 105তম। আইয়ুব খানের মতো দেশে যোগাযোগ উন্নয়ন ও অবকাঠামো উন্নয়নকে সরকার বরাবরই উন্নয়নের খুব বড় প্রমাণ হিসেবে দেখানোর চেষ্টা করে মাননীয় স্পিকার, কিন্তু এর পেছনে লুকিয়ে আছে ভয়ঙ্কর লুটপাট, যার প্রমাণ প্রতি কিলোমিটার সড়ক নির্মাণে প্রতিবেশী ভারত ও চীনের তুলনায় অনেক বেশি অর্থ ব্যয় করে বাংলাদেশ, এবং এর জন্য বিশ্বব্যাংক দুর্নীতিকে দায়ী করেছে মাননীয় স্পিকার। 4 লেনের প্রতি কিলোমিটার মহাসড়কের ব্যয় ভারতে 10 কোটি টাকা, চীনে 13 কোটি, ইউরোপে 28 কোটি। ঢাকা মাওয়া ভাঙা মহাসড়কের দৈর্ঘ্য 55 কিলোমিটার। ভারত চীনে এই সড়ক তৈরিতে ব্যয় 550 থেকে 700 কোটি
কোটি টাকা, এমনকি ইউরোপে এই সড়ক তৈরিতে ব্যয় হতো 1540 কোটি টাকা। বাংলাদেশে দফায় দফায় মূল্য বাড়িয়ে এর টোটাল ব্যয় দাঁড়িয়েছে 10,084 কোটি টাকা মাননীয় স্পিকার। অর্থাৎ ভারতের চাইতে 18 গুণ বেশি আর ইউরোপের চাইতে 6.5 গুণ বেশি ব্যয় তৈরি হচ্ছে এই মহাসড়ক। এই অবিশ্বাস্য পরিমাণ ব্যয়িত টাকাও ভালো মানের সড়ক তৈরি করতে পারেনি। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সাম্প্রতিক এক জরিপ বলছে এশিয়ার দেশগুলোর মধ্যে সড়ক ব্যবস্থার সবচেয়ে খারাপ যেসব দেশ তার মধ্যে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। বাংলাদেশের চেয়ে খারাপ দেশ একমাত্র আছে নেপাল। নেপাল একটি পাহাড়ি দেশ। যোগাযোগ ছাড়া অন্যান্য অবকাঠামো উন্নয়নের যেমন শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, ভবন নির্মাণের এসবের একটা বড় ফিরিস্তি আছে ভাষণে। গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে এসব প্রকল্পে ইতিপূর্বে আমরা 6,000 টাকায় বালিশ কেনা, 760 টাকায় সেটা উঠানো, 37 লাখ টাকায় পর্দা, 1,12,500 টাকায় কার্ডিয়াক স্ট্যাথোস্কোপ কেনার কেচ্ছা আমরা পড়েছি। গণপূর্তের টেন্ডারে কি পরিমাণ ঘুষ আর দুর্নীতি হয় ক্যাসিনো কাণ্ড থেকে সেটাও আমরা দেখেছি মাননীয় স্পিকার। এছাড়াও বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে এইরকম ভয়ঙ্কর লুটপাটের খবর প্রতিদিন দেশের বেশিরভাগ জাতীয় দৈনিকেই আসে। আমার পুরো বক্তব্যে উল্লেখ করা প্রতিটি বিষয়ে মাত্রাগত পার্থক্য আছে, কিন্তু এগুলোর মধ্যে মিল আছে। এগুলো উপসর্গ, রোগ নয়। সবগুলো উপসর্গ যে মূল রোগ থেকে সৃষ্টি, সেটা হলো একটা জনপ্রতিনিধিত্ব এবং জবাবদিহিতাহীন সরকার ক্ষমতায়। তাই কেউ যখন এই সরকারকে ক্ষমতায় রেখে দুর্নীতি হ্রাস করে সুশাসন কায়েম করার কথা বলে, তখন সেটাকে আমি একেবারেই অসম্ভব বলে মনে করি। এই রোগে আক্রান্ত সরকার জানে শুধুমাত্র প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিরাট কিছু ব্যবসায়ী আর দলীয় ক্যাডারদের সন্তুষ্ট রাখতে পারলেই ক্ষমতাকে দীর্ঘায়িত করা যায়। তাই যতদিন এই অবৈধ সরকার ক্ষমতায় থাকবে ততদিন এইসব সমস্যা কমবে তো নাই, বাড়বে বরং। আপনাকে অসংখ্য ধন্যবাদ মাননীয় স্পিকার। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার পর আপনারা বুঝতেই পারতেছেন এইখানে এই যে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের যে রুমিন ফারহানা আছে, সে কিন্তু এর আগে অনেকবার সংসদে গিয়েছে। বিগত দিনে যে ফ্যাসিস্ট আমল ছিল, ফ্যাসিস্ট সরকারের, তো এই আমলেও কিন্তু সে সংসদ ভবনে সংসদ সদস্য হিসেবে গিয়েছে। তো এইখানে গিয়ে সে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন রকমের বক্তব্য দেয়। সে কিন্তু বরাবরই দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, মানে সে দুর্নীতি কোনোভাবেই তোয়াক্কা করতো না। তো এখন এই যে রুমিন ফারহানার যে বক্তব্যটা আপনারা দেখলেন, এই বক্তব্যটায় দেখেন রুমিন ফারহানা সবার প্রথম যে বিষয়টা নিয়ে কথা বলছে সেটা হচ্ছে গিয়ে যে একটা নির্বাচন, যে আসলে এইখানে একটা সরকার যে কোনোভাবেই ক্ষমতায় আসতে পারে, কিন্তু আসার পরেও সে যদি ভালোভাবে কাজ করে তাহলে ওইটা ম্যাটার করে না যে সে আসলে কীভাবে ক্ষমতায় আসছে। এই গেল 1 নাম্বার। 2 নাম্বার, সে যে জিনিসটা নিয়ে কথা বলে সেটা হচ্ছে গিয়ে জিডিপি, যে দেশের জিডিপি। এখন এই দেশের জিডিপি আসলে কি, এইটা আপনাদেরকে বুঝতে হবে। দেখেন, আমাদের দেশে একটা এক্সট্রা সম্পদ আছে। এক্সট্রা সম্পদ বলতে আমরা সবাই যে জনগণ আছে, এই জনগণের যে টাকাটা, সেই টাকাটা মিলে একটা মূলধন হয়, যেটাকে জিডিপি বলা হয়। এখন এই মূলধনটা কিভাবে কাজ করে দেখেন, হচ্ছে কি আপনার দেখা যাইতেছে আমাদের কাছে 10 টাকা আছে, আমাদের বাংলাদেশের কাছে। এই 10 টাকা দিয়ে আমরা বাইরে থেকে পণ্য কিনে আইনে আবার বাংলাদেশে চালাই হচ্ছে কি আবার বাইরে বিক্রি করতেছি। তো এই জিনিসটা হচ্ছে গিয়ে যে কম বেশি বাড়াই কমাই দেখায় বিভিন্ন রকমের রাজনৈতিক দল বিভিন্ন রকমের দুর্নীতি কিন্তু করে। এইখানে সে উদাহরণস্বরূপ ইন্ডিয়ার যে একটা নিউজ আছে জিডিপি নিয়ে, সেইটা টাইনে আনছে। দেখেন এইখানে ইন্ডিয়া তাদের জিডিপি দেখাইছে হচ্ছে গিয়ে তাদের দেশের নিউজ পেপারে 7%, 7% বৃদ্ধি পাইছে। কিন্তু এইখানে অ্যাকচুয়াল যে ইন্ডিয়ান জিডিপি ছিল সেটা ছিল 4.5%। এখন আসলে এখানে প্রবলেমটা কোন জায়গায়, যে আমি যদি আমার দেশের ইনকাম বাড়াই দেখাই বা দেশের মানুষের টাকা বাড়াই দেখাই, তাহলে আসলে প্রবলেমটা কোন জায়গায় আমি আপনাদেরকে সোজাসাপটাভাবে বুঝাই। দেখেন, ধরেন আপনার কাছে আছে 10 টাকা। এখন আপনি একজনের সাথে ভাব নেওয়ার জন্য বলতেছেন আপনার কাছে 20 টাকা আছে। এখন আপনি এই 20 টাকার উন্নতি সাধনও করতে চান, এইটাও তারা কিন্তু আপনি বলছেন। তো দেখা যায় কি, তখন আপনার কাছে এই যে 10 টাকা আছে, আপনি তো এই 10 টাকা দিয়ে আপনি মনে করেন আপনার উন্নতি করতে পারেন, আপনি কিন্তু 20 টাকার উন্নতি করতে পারেন না, কারণ আপনার কাছে তো 20 টাকা নাই। তাহলে আপনার কাছে যদি 20 টাকা না থাকে 10 টাকার উন্নতি করেন, তাহলে কিন্তু সমস্যা, কারণ আপনি মানুষের কাছে বলছেন যে আপনার কাছে 20 টাকা আছে আপনি ক্ষমতায় থাকার জন্য। তো বিভিন্ন ধরনের রাজনৈতিক দলগুলো এই কাজগুলো করে। এরপর তারা আরও কী করে, তারা হচ্ছে গিয়ে যখনই দেখা যায় যে এই সরকারের বিভিন্ন রকমের বাজেট হয়, তো এই বাজেটের টাকাটা কোথা থেকে আসে, এই টাকাটা আসে হচ্ছে গিয়ে লোনের মাধ্যমে বিভিন্ন রকমের বেসরকারি ব্যাংক থেকে বা সরকারি ব্যাংক থেকে, বাংলাদেশ ব্যাংক থেকে এই বাজেটটা আসে। তারপর এইটা বিভিন্নভাবে ট্যাক্সের টাকা, এই টাকা ওই টাকা মিলে এইটা উঠাইয়া সরকার লোনের মাধ্যমে পে করে বাংলাদেশ ব্যাংকে। এখন এইটা হচ্ছে গিয়ে বিভিন্ন দল প্রচুর পরিমাণে নেয়, কিন্তু এই নেওয়ার পরে যে ঝামেলাটা ক্রিয়েট হয় সেটা হচ্ছে কি, যে এই যে বেসরকারি ব্যাংকগুলো আছে তারা যে বিভিন্ন কোম্পানিকে লোন দিবে, এই লোনটা কিন্তু দিতে পারে না, কারণ টাকাটা সরকার নিয়ে তাদের কাছে খাড়াই ফেলছে। তাহলে এই টাকাটা মাঠে ঘুরবে কীভাবে, আর কীভাবে হচ্ছে গিয়ে মানুষজন এই টাকাটা দিয়ে টাকা ইনকাম করবে, এটা কিন্তু সম্ভব হয় না। তো এরপর এইখানে রুমিন ফারহানা কিন্তু আরও প্রশ্ন উঠাইছে এই যে শেয়ার মার্কেট নিয়ে। দেখেন, আমাদের দেশে যে বিগত দিনে যে শেয়ার মার্কেটটা গেছে, এই শেয়ার মার্কেটে যে সমস্যাটা হয়েছে যে একটা বড় কোম্পানি বানায় 5-7 জন রাজনৈতিক ব্যক্তি মিলে,
বানাইয়ে তারা হচ্ছে কি করে ওই বড় কোম্পানিটার উপরে প্রচুর পরিমাণে ইনভেস্ট করে মানুষের দ্বারা, ইনভেস্ট করে তারপরে কোম্পানিটা পালাই যায় দেশ থেকে। এর একটা সোজাসাপটা উদাহরণ হচ্ছে কি যে এই যে এস আলম গ্রুপ আছে বাংলাদেশে, এই এস আলম গ্রুপ কী করছে, এরকমের আপনার 2010 সালে হচ্ছে গিয়ে 12,000 কোটি টাকার একটা কোম্পানি দাঁড়া করছে। এখানে অনেক সাধারণ জনগণ তাদের টাকা ইনভেস্ট করছে 12,000 কোটি টাকা। তো এই টাকাটা নিয়ে এই সরকার ওই কোম্পানিটা কী করছে, কোম্পানিটা পালাই গেছে। তো পালাই যাওয়ার পর সরকার জনগণ বিভিন্ন রকমের বিক্ষোভ মিছিল করছে, জিনিসটা নিয়ে তাদের বিচার চাইছে। কিন্তু এইখানে এই যে বিভিন্ন রকমের রাজনৈতিক যে লোকজন ছিল ফ্যাসিস্ট আমলের, তো এই রাজনৈতিক নেতাকর্মীদের, ফ্যাসিস্ট নেতাকর্মীদের, আওয়ামী লীগের নেতাকর্মীদের সাহায্যে এস আলম গ্রুপ কিন্তু টিকা যায়। তো টিকা গিয়ে সে কিন্তু আর এই টাকা মানুষকে পেও করে না, কেস করে ঘুরতে থাকে। আর এইখান থেকে এই টাকাটা তারা হচ্ছে এস আলম গ্রুপ, তারপরে যে বিভিন্ন ধরনের সরকারি লোকজন, নেতাকর্মীরা যারা আছে তারা কিন্তু এইগুলো ভাগযোগ করে খাইয়ে ফেলছে। তো রুমিন ফারহানা এই বিষয়টাও সাবধান করছে। তো এই সবগুলো বিষয় দেখার পরে হচ্ছে গিয়ে সবার শেষে রুমিন ফারহানা কিন্তু তার বক্তব্যে বলছে যে এই যে সমস্যাগুলোর কথা আমি বলছি, এই সমস্যাগুলো সাধারণত আমাদের দেশে হয়ে থাকে। এইখানে রুমিন ফারহানা আরও একটা কথা বলছে, সেটা হচ্ছে গিয়ে যে এই যে রোড নিয়ে, যোগাযোগ ব্যবস্থা নিয়ে। দেখেন আমাদের দেশে এমন রোড হয় যেখানে 150 সিসি বা বর্তমান তো 300 সিসি পাস হয়েছে, কিন্তু 300 সিসির বাইক কিন্তু বাংলাদেশে আসতেছে না, মানে হাই স্পিডে আপনি বাইক চালাইতেই পারবেন না। কিন্তু আপনারা কি একটা জিনিস জানেন যে পুরো এশিয়া মহাদেশের মধ্যে, মানে পুরো বিশ্বের মধ্যে বাংলাদেশের সব থেকে বেশি হচ্ছে কি রোডের পিছনে বাজেট হয়, কিন্তু বাংলাদেশের রোড পুরো বিশ্বের মধ্যে সব থেকে খারাপ হয়। বাংলাদেশে যে রোডটা বানাতে 10,000 কোটি টাকা লাগে, সেই সেম রোডটা ইন্ডিয়ায় বানাতে টাকা লাগে মাত্র 700 কোটি। ইউরোপের মতো জায়গায় বানাইতে টাকা লাগে 2,800 কোটি। তাহলে বাংলাদেশে কেন 10,000 কোটি টাকা লাগে? এগুলো সব বিভিন্ন ধরনের রাজনৈতিক নেতাকর্মীদের দলের মাধ্যমে কিন্তু এইটা হয়। তো এইখানে রুমিন ফারহানা জাস্ট এই জিনিসগুলোই বুঝাইতে চাইছে যে বর্তমান যে সরকার বসছে, এই সরকার যদি এই বিষয়গুলো মাথায় রাখে যে তাদের দলের নেতাকর্মীরা যেন এই দুর্নীতিটা করতে না পারে, তাহলেই কিন্তু দেখা যাবে কি যে এই সরকার দেশের জন্য অনেক উন্নতি বয়ে আনতে পারবে, আর দেশের জনগণের কাছে তারা ভালোও থাকবে। তো আপনাদের যে মতামত আছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।